আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমি এই ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে যে সারাদিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে, এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে। আজকে আমি এতক্ষণ পর্যন্ত যে খবরগুলো নিয়েছি, আজকে সারাদিনও ঢাকা সিটির 98% স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। এগুলো সবগুলোই ম্যাক্সিমাম অনলাইন। অবশ্য মাদ্রাসা বলা যায় না, কারণ মাদ্রাসা তো এটা ভেতরেই থাকে। বাকি স্কুল কলেজ ম্যাক্সিমাম বন্ধ ছিল, যাদেরকে আপনার সরাসরি অনলাইনে ক্লাস নিয়েছে এবং আগামীকাল নাকি পুরোপুরি বন্ধ ঘোষণা করছে, যে এগুলো চলবে না। এগুলো আপনারা সবাই জানেন যে গত 2 দিন ধরে এই অবস্থা চলছে। তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে। এইটা করতেছে হচ্ছে যে আপনার জামাত ইসলাম এবং বিএনপি নিজেরাই, এবং এনসিপির উপরে তারা আক্রমণ করতেছে। কারণ হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে। তো সে বোমাবাজি তো আওয়ামী লীগ করে, কারণ ঢাকা ইউনিভার্সিটি তো জামাতের দখলে। তাহলে এটা কে করেছে ভাই? এটা তো জামাত ইসলাম করেছে। দেখেন, গতকালকে এনসিপির হামলা চালায়, সেখান থেকে ছাত্রলীগ বলে একজনকে ধরে, পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম। তার মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে, এবং এইটা করে তারা একটা ভীতির সঞ্চার করতে চাচ্ছে। প্রকারান্তরে আমাদের ক্ষতি নেই, আমাদের লাভই হচ্ছে। আর এই যে আজকে যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আমি জানাই আমার স্যালুট। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মোবাইল, গ্রামীণ টেলিফোন, গ্রামীণের কোনো কিছুই থাকবে না। কোনো কুত্তার নাম যদি গ্রামীণ হয়, সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না। নো গ্রামীণ, নো গ্রামীণ মানে গ্রামীণ। ডাক্তার ইউনূসের ছায়া যেখানে আছে, সেই ছায়াও ধ্বংস হয়ে যাইতে হবে, কোনো কিছুই থাকবে না। আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এবং দেশের আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিভাগের 2-3টা কাউন্টারে কথা বলেছি বাসের। ওরা বলছে যে ওরা বাস চালাবে না কালকে। বাংলাদেশ পরিবহন সংস্থার একজনের সাথে কথা বললাম, ওই ভদ্রলোকও বলেছে যে ওরা বাস ছাড়বে না, কারণ কেউ রিস্ক নিতে চাচ্ছে না। পুলিশ, প্রচুর পুলিশ আছে, বিডিআর আছে, তবে ওদের যে মনোভাব যে কালকে ওরা কোনো অ্যাগ্রেসিভনেস দেখাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দিকে কিছু আসে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার আপনাদের বলি, আমাদের আগামীকালের শান্তিপূর্ণ কোনো মিছিল মিটিং এ যদি ওরা আমাদেরকে বাধা দিতে আসে, আমরাও তাদেরকে ছাড়বো না। সোজা কথা হচ্ছে যে এইটা। আর আমার ভাই বোন, আপনারা যে যেখানেই আছেন ঢাকা সিটির, সকলে আজকের রাতটুকু একটু সাবধানে থাকেন। কারণ সব জায়গায় পুলিশ এখন রেড দিচ্ছে, হোটেলে, বাড়িতে, অমুকে, মেসে, এগুলোতে রেড দিচ্ছে, একটু সাবধানে থাকে। আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি। ঢাকা সিটি খালি মানে কি জানেন? ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বের হয়ে চলে গেছে গ্রামে গঞ্জে। তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না। এমনও হতে পারে যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা, সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে। 15 জন 20 জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না, এইসব সন্ত্রাসী যারা ওই যে জামাত আর বিএনপি, একটাও সামনে আসবে না। আর এনসিপি ওগুলো তো নাই। তারপরে 2-1টা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায়, সেগুলারে কি করতে হবে আপনারা জানেন। ওই যে কেলানি আছে না, কেলানি, একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দেওয়া দেয়, কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন। যেটারে ধরবেন কেলানি, এরপরে চান্দে। ওকে। ভারতের সাথে সুসম্পর্ক না হলে বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে। এই কথাটি বলার পর আমার অনেক দর্শক আমার সাথে যোগাযোগ করেছেন, অনেক দর্শক এপ্রিসিয়েট করেছেন, আবার কেউ কেউ ভারতের দালাল বলে গালিও দিয়েছেন। না ভাই, আমি ভারত, পাকিস্তান বা আমেরিকার দালাল না, আমি বাংলাদেশের দালাল। এই দেশ, এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই রাষ্ট্র, এইটার উন্নতি আমার একমাত্র চাওয়া। কারণ এটা আমার পূর্বপুরুষের দেশ। আমার পিতা মাতা এই মাটিতেই শুয়ে আছে। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের প্রায় সবাই বাংলাদেশে বসবাস করে। আমিও বড় হয়েছি বাংলাদেশে, পড়াশোনা করেছি বাংলাদেশে। জীবনের নানান বাঁকে বিদেশে বসবাস করি, সেটা আলাদা কথা। কিন্তু
বাংলাদেশকে এখনো আমরা ধারণ করি। তো যেই কারণে আমি বলেছিলাম ভারতের কথা, কালকে তো একটা বিষয় আমি আলোচনা করেছি, কিন্তু দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ, এই ভারত বিদ্বেষের মূল শিকড়টা কোথায়? মূল শিকড়টা এক কথায় বলা কঠিন, কিন্তু এটাকে অ্যানালাইসিস করা যায় নানান আঙ্গিকে। যেমন দেখেন, বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ আছে যারা ভারত বিদ্বেষটাকে তাদের ধর্মীয় দায়িত্ব মনে করে, অথবা তাদের রাজনৈতিক দায়িত্ব মনে করে, অথবা তাদের নৈতিক দায়িত্ব মনে করে। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী যখন ঘরে ঘরে ঢুকে বাংলার নারীদেরকে ধর্ষণ করছে, বাংলার শিশুদেরকে হত্যা করছে, বাংলার দামাল ছেলেদেরকে গুলি করে মারছে, তখনও কিন্তু এই জমিনের জন্ম নেওয়া এক শ্রেণীর সন্তান, এক শ্রেণীর মানুষ, রাজাকার, আলবদর, আল শাম, শান্তি কমিটি, মুজাহিদ বাহিনী এইরকম তৈরি করে তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষকে যারা হত্যা করছে তাদের ফেরালাল বাহিনী হিসেবে তাদেরকে সহযোগিতা করেছে। এটা আমাদের মুক্তিযুদ্ধের দলিলে আছে। মুক্তিযোদ্ধা কাকে বলে সেই সংজ্ঞাতেও আছে। তাহলে চিন্তা করে দেখেন, যে 30% মানুষ 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে, পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, দিনে দিনে তাদের সংখ্যা আরো বেড়েছে। কেন বেড়েছে? বাংলাদেশ একটি পশ্চাৎপদ গরিব দেশ ছিল। এই দেশে নানা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আমাদের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থার মধ্যে অনেক গলদ আছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা স্বাভাবিক, এটা থাকেই। এটা যেতে যেতে আমরা যেখানে গিয়েছি, এর এই লম্বা পথ পাড়ি দিতে দিতে নানান ধরনের পলিটিক্যাল ডাইমেনশন এসেছে। এখানে এসে ভারত বিরোধী তো একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে। অথচ দেখেন, ভারত বিরোধিতার জন্য যে কথাগুলো ব্যবহার করা হয় তার একটি হচ্ছে যে ভারত থেকে আমরা প্রতি বছর 10 বিলিয়ন আমদানি করি, আর ভারত মাত্র 1 বিলিয়নেরও কম আমাদের কাছ থেকে আমদানি করে। অর্থাৎ আমরা রপ্তানি করি 1 বিলিয়নেরও কম আর আমদানি করি 10 বিলিয়ন। এখন প্রশ্নটা হচ্ছে, ভারতের সাথে আমরা যে এই 10 বিলিয়ন আমদানি করি, এটা কি আমরা ভারতকে দয়া করি, নাকি ভারতকে ভালোবেসে বলে করি, নাকি ভারতকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য করি, নাকি আমাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য, অর্থনীতি বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য ভারতের কাছ থেকে কিনে আনি? এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে ফিল্ড, যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, এই ইন্ডাস্ট্রি আমাদের প্রতি বছর $70 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা। খেয়াল করে দেখেন, আমাদের যে উৎপাদিত পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, তার বিনিময়ে 70 বিলিয়ন আমরা ফরেন কারেন্সি ইনকাম করি। আমাদের ফরেন কারেন্সি ইনকামের আরেকটি পথ হচ্ছে জনশক্তি রপ্তানি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে আমাদের যে শ্রমিকরা, আমাদের যে ভাইয়েরা কাজ করে, তাদের পাঠানো টাকা আর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করে এক্সপোর্ট করে 70 বিলিয়ন। এটাই হচ্ছে বাংলাদেশের ফরেন কারেন্সির একমাত্র রিজার্ভ। কারণ বাংলাদেশ আবহমান কাল থেকে একটি কৃষি প্রধান দেশ। এই দেশটার কৃষির ভিত্তি হচ্ছে পানি, নদী, আমাদের খাল। আর এই নদীর পানি আসে ভারত থেকে। আমাদের 54টি বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনার মতো এইরকম 54টি নদী। এই 54টি নদীর জন্মই কিন্তু ভারতে। অর্থাৎ উজানের দেশ ভারত, বাটের দেশ আমরা। ভারতের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে আমাদের পানি পাওয়া এবং না পাওয়া অনেকটা নির্ভর করে। খেয়াল করে দেখেন, এখন আপনি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং উৎপাদন করেন 70 বিলিয়নের, এই 70 বিলিয়ন উৎপাদন করতে আপনাকে প্রায় কাঁচামাল কিনতে হয় আর 10 থেকে 20 বিলিয়ন প্রতি বছর। আমাদের 10 থেকে একেবারে নিদেন পক্ষে 15 বিলিয়নের কাঁচামাল আমাদেরকে কিনতে হয়। কিনে সেটা আমরা উৎপাদন খরচে আমাদের যায়। এই উৎপাদন করতে গেলে আমাদের কাপড় লাগে, সুতা লাগে, আমাদের বাটন লাগে, আমাদের কাপড় লাগে, রং লাগে, তুলা লাগে। এই জিনিসগুলা মূলত বিশ্বে এখন যারা মানে সরবরাহ চেইনের মধ্যে আছে, তাদের মধ্যে আছে আমেরিকা, তারা তুলা উৎপাদন করে, আছে ভারত, আছে চায়না। এই তিনটা দেশে মূলত, উজবেকিস্তান, কাজাকিস্তান, ওরাও কিছু কিছু করে, আমাদেরকে তুলা, সুতা এবং কাপড়
আমাদেরকে বিদেশ থেকে কিনে আনতে হয়, কারণ এর কোনোটাই আমাদের দেশে উৎপাদন হয় না। এখন ধরেন আমেরিকার থেকে আপনি আনবেন, আমেরিকাতে 100 টাকা পরিমাণের যদি তুলা আপনি আমেরিকাতে কিনেন, আমেরিকা থেকে বাংলাদেশে শিপমেন্ট হয়ে আসতে আসতে 3 মাস সময় লাগবে, এবং 30% আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট হবে। তার মানে 100 টাকার তুলা কিনলে বাংলাদেশে এসে সেটা 130 টাকা হবে। আর যদি আপনি চায়না থেকে কিনেন, সেই চায়নার প্রোডাকশন, চায়নায় তুলা কিনতে আপনার 80 টাকা খরচ যাবে, আর 20 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট যাবে। তাহলে খেয়াল করে দেখেন, 100 টাকা আর 30 টাকা 130, আর চায়না থেকে আনলে 80 প্লাস 20 100, তার মানে 30 টাকা আপনার সাশ্রয়। এবং আমেরিকাতে আসতে লাগে 3 মাস, চায়না থেকে আসতে লাগে 15 দিন। তারপরে আসেন ভারত, ভারত থেকেও আপনি প্রায় চায়নার দামে কিনতে পারবেন 80 টাকায়, আর আপনার প্রোডাকশন, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট হলো প্রত্যেকটাতে 5 টাকা। কেন? কারণ আপনি এই বেনাপোল বন্দর দিয়ে ট্রাকটা পাস করে দিবেন, 1 দিনের ভেতরে 2 দিনের ভেতরে প্রোডাকশনটা আপনার ঘরে। তাহলে দেখেন, আপনি 85 টাকা আপনি পড়বে ভারত থেকে আনতে, আর 100 টাকা পড়বে আপনার চায়না থেকে আনতে। আমেরিকা থেকে আনতে হলে আপনার 130 টাকা পড়বে। তাহলে আমেরিকার প্রোডাকশন 130 আর 85, 15 আর 30 45 টাকা প্রতি ইউনিটে আমেরিকার থেকে আনলে বেশি পড়ে। তাহলে এখন আপনি যে, আর চায়না থেকে আনলে 85 আর 115 টাকা বেশি পড়ে, প্রতি 15%। এখন বিলিয়নে কত টাকা আসে সেটা আপনি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন। তাহলে দেখেন, আপনি যে চায়নার থেকে না এনে, আমেরিকার থেকে না এনে, ভারত থেকে আপনি এই কাঁচামালগুলো আনছেন, আপনার লক্ষ লক্ষ শ্রমিকের কাজের জোগাড় হচ্ছে, এটা বিক্রি করে বিদেশ থেকে আপনার ফরেন কারেন্সি আসছে, সেই ব্যবসাটাকে, সেই কর্মসংস্থানটাকে বাঁচিয়ে রাখার কাঁচামালটা আপনি ভারত থেকে পৃথিবীর অন্য যেই কোনো দেশের চাইতে 15% কম দামে কিনছেন। এখন খেয়াল করে দেখেন, আপনি কি ভারতকে দয়া মায়া দেখাচ্ছেন, নাকি আপনার ফিড বাঁচানোর জন্য, আপনার ব্যবসা বাঁচানোর জন্য এবং আন্তর্জাতিক মার্কেটে কম টাকায় প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনি ভারতের মুখোমুখি হচ্ছেন? এখন আপনি ভারত থেকে আনার দরকার নেই, আপনি আমেরিকা থেকে আনেন। আমেরিকা যেহেতু আপনাদের কারো কারো বাবা, তারা আমেরিকা থেকে আনেন, এনে 30% বেশি দামে উৎপাদন কস্ট আরো অ্যাড করে আপনি আমেরিকাতে বিক্রি করেন, ইউরোপে বিক্রি করেন, দাম বাড়াই দেন 30%, দেখবেন আপনার এই প্রোডাক্ট কেনার মতো মার্কেটে কোনো ক্রেতাই নেই। সুতরাং বুঝতে পারছেন তো যে প্রথম পয়েন্টটা, যেই সব মৌলবাদী গোষ্ঠী, যেই সব ধর্মান্ধ গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, এন্টি ভারত গোষ্ঠী, পাকিস্তান প্রেমী গোষ্ঠী এই ভারতকে এই জন্য দোষারোপ করেন যে তারা 10 বিলিয়ন আমাদের কাছে বিক্রি করে কিন্তু আমাদের থেকে সেই পরিমাণ কিনে না, মূল কারণটা হচ্ছে ভারতকে পেবার দিচ্ছেন না, বরং আপনি বাঁচার জন্যই ভারতের মুখাপেক্ষী হচ্ছেন। 2, আমরা প্রতি বছর বিদেশে যে রপ্তানি করি, আমাদের যে পাটজাত পণ্য, গার্মেন্টস প্রোডাক্ট বা কৃষি পণ্য বা মৎস্য প্রোডাক্ট, মানে ইউরোপ আমেরিকা সহ মিডল ইস্টে আমাদের অনেক ছেলেপেলেরা কাজ করে, আমরা বিদেশে আছি, কিন্তু আমাদের খাবারের অভ্যাস এখনো বাংলাদেশি অভ্যাস, যার কারণে বাংলাদেশের মাছ, বাংলাদেশের চাল, বাংলাদেশের আম, পটল, কলা, সবকিছুই আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু আসে, এগুলার যে ট্রান্সশিপমেন্ট, এটা যে মানে বাংলাদেশ থেকে এই দেশে আসা, অনেক সময় দেখা যায় বাংলাদেশে মাত্র 2টা আমাদের বিমানবন্দর, মূলত এই 2টা বিমানবন্দর দিয়ে কাভার হয় না। অনেক সময় ভারত থেকে আমরা প্রথমে ভারতে পাঠিয়ে দিই, ওখান থেকে বিমানে করে ইউরোপে আসে। অনেক সময় দেখা যায় বাংলাদেশের বন্দর একটি বড় বন্দর, এখান দিয়ে কাজ হচ্ছে কম, ঠিক ভারতে গিয়ে হলদিয়া পোর্ট দিয়ে আমরা বিদেশে রপ্তানি করি। প্রতি বছর আমরা 5 বিলিয়ন মানে এক্সপোর্ট করি ভারতকে ব্যবহার করে। খেয়াল করে দেখেন, 5 বিলিয়ন। এই ভারত না থাকার কারণে এই 5 বিলিয়ন কিন্তু আমাদের এখন বিলম্বিত হচ্ছে, এটা নিচে নেমে এসছে। আরেকটি জিনিস খেয়াল করে দেখেন, ভারত যেসব জিনিস বিক্রি করে মানে কাঁচামালের বাইরে, সেটা হচ্ছে চাল, ডাল, আলু, লবণ, পটল, চিনি, পেঁয়াজ, রসুন, আদা এবং ডাল, মসুর, কলাই, এইরকম ডাল। এখন এই প্রোডাক্টগুলা আমরা ভারত ছাড়া পৃথিবীর আর কোথা থেকে কিনতে পারি? মূলত ভারত ছাড়া
দুই একটি রাষ্ট্রবাদে এইসব প্রোডাক্ট আসলে খুব একটা নেই। ভারত যেহেতু সুজলা সুফলা বিশাল অঞ্চল, এখানে উৎপাদন হয় এবং এরা এটা বিক্রি করার সামর্থ্য রাখে এবং আমাদের এটা প্রয়োজন। আপনি যদি 1 কেজি পেঁয়াজ টার্কির থেকে নিয়ে আসেন, মূলত পেঁয়াজ তো টার্কিতে বা আফ্রিকার থেকে যদি আপনি আনতে চান বা ইন্দোনেশিয়া থেকে আনতে চান, তাহলে আপনার যে পরিমাণ এই ক্যারিং কস্ট পড়ে সেটা ভারতে কিনা দামের চাইতেও বেশি। আমেরিকার থেকে যদি আপনি আলু কিনে আনেন, সেই আলুটা বা কাঁচামরিচ পেঁয়াজ কোনো কিছু কিনে আনেন, সেটা বাংলাদেশে আসতে আসতে যে পরিমাণ ট্রান্সপোর্টেশন 17,000 কিলোমিটার সমুদ্র পথে আসতে আসতে যেই খরচটা পড়ে, ভারত থেকে মূল জিনিসটা কিনতেও তো টাকা লাগে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা ভারত থেকে কিনছি, এটা দয়া দেখানোর জন্য নয়, বাঁচার জন্য। তারপরে আসেন, ভারত আমাদের জিনিস কিন্তু আমাদের কি আছে বলেন তো? আমরা বিক্রি করতে পারি কাঁচামাল। কি কাঁচামাল বিক্রি করতে পারি? কিচ্ছু নেই আমাদের। আমরা আমাদের বিক্রি করার জন্য হাত পা আছে, এই হাত পা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আর বিক্রি করি গার্মেন্টস, আর বিক্রি করি মানুষকে বিদেশে পাঠাই। বিক্রি না মানে আমরা মানুষকে শ্রমের জন্য পাঠাই। তো এখন ভারতের শ্রমিক দরকার নেই, কারণ ভারতের নিজস্ব মার্কেটে 150 কোটি মানুষ, তাদের তো বিদেশের মানুষ দরকার নেই। তারা যে পরিমাণ শস্য উৎপাদন করে তাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে পারে, তাহলে তারা সেটাও কিনবে না। তাহলে আপনার কি আছে আপনার কিনবে বলেন? আপনার এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনি ভারতকে অফার করতে পারেন যে তোমার নাই, আমার থেকে কিনো। সুতরাং বুঝতেই পারছেন, যারা ভারত বিরোধিতা করে তারা মূলত জানে না এই ভারতের অবদান এই বাংলাদেশের জন্য কি পরিমাণ। ভারত বাংলাদেশের জন্য একটা ছায়া। বলেন সীমান্ত হত্যা হয়, সীমান্ত হত্যা কেন হবে না? এত বড় একটা সীমান্তে, যেখানে খোলা সীমান্ত ছিল, চোরা কারবারি হয়। চোরা কারবারি বন্ধ করা প্রত্যেকটা রাষ্ট্রের রাজনৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রের আইনগত দায়িত্ব, এবং রাষ্ট্রের যে সীমারেখা, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেটার জন্য প্রয়োজন। তো এইরকম অকারেন্স তো হতেই পারে। তারপরও আমি এটার পক্ষে না। আমি মনে করি দুটি দেশ সমঝোতার ভিত্তিতে এই সীমান্ত হত্যা বন্ধ করতে পারে। তারপরে আসেন, বাংলাদেশ যে উৎপাদন করে চাল ডাল, এই যে আমাদের যে মৎস্য, মাছে ভাতে বাঙালি, আপনার মাছ এবং ভাত, এই দুইটার সাথে সম্পর্ক হচ্ছে নদীর। নদীর কিরকম? নদীতে যদি পানি না থাকে, পুরো দেশ যদি শুকিয়ে যায়, আপনি পুকুর ছাড়া আর কোথাও মাছ পাবেন না। তারপরে আমাদের যদি নদীতে পানি না থাকে, শুকনো মৌসুমে আমরা সেচ প্রকল্পগুলো আমাদের বন্ধ হয়ে যাবে এবং আমাদের চাল উৎপাদন, আমাদের যে মূল খাবার, সেটার উৎপাদন একদম অর্ধেক নেমে যাবে। তাহলে আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেটা আর থাকবে না। এখন খেয়াল করে দেখেন যে আপনার এই নদীমাতৃক দেশের এই নদীর পানি ব্যবহার করে আপনার খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় এবং আপনার মৎস্য উৎপাদন বৃদ্ধি হয়। মৎস্য আমরা আহরণ করি। এই মানে এই মৎস্যের সাথে, এই জন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে, অর্থাৎ এই দেশের মা হচ্ছে নদী, এই নদীর মা হচ্ছে ভারত। এই 54টি নদীর 54টি ভারতে উৎপন্ন। এই 54টি নদী ভারত থেকে বাংলাদেশে এসছে। এখন বাংলাদেশকে যদি এই নদীর পানিগুলো যদি বিভিন্নভাবে বিভিন্ন পথে প্রবাহিত করে, কারণ আপনারা জানেন যে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির ফলে এখন এইসব পানি কিন্তু প্রবাহিত করা সহজ, এক। দ্বিতীয়ত, পানির যে বহুমাত্রিক ব্যবহার, সেটাও কিন্তু তারা এখন জানে। আর তৃতীয়ত, বাংলাদেশের যে মানে পানি আসবে, তাদের এই পানিটা দেওয়ার ক্ষেত্রে, পানিটার যে ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের তো আপারেন্ট রয়েছে, কারণ তাদের তো এখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আগের থেকে ভালো। তাই এই ভারতের দিকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকটা ট্রানজেকশন ভারতের সাথে করি আমাদের সুবিধা অনুসারে, ভারতের সুবিধা অনুসারে নয়। ভারত থেকে আমদানি করি, এটা আমাদের প্রয়োজনে। ভারতে রপ্তানি করতে পারি না, কারণ রপ্তানি করার মতো কোনো পণ্য আমাদের নেই। ভারত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব প্রোডাক্ট কিনে, সেই রকম কি প্রোডাক্ট আপনার আছে যেটা আপনি ভারতে রপ্তানি করতে পারেন? নেই। সুতরাং একটি কথা এখানে মনে রাখবেন, বাংলাদেশ নিজের প্রয়োজনেই ভারতের সাথে সুসম্পর্ক এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন, ভারতের প্রয়োজনে নয়। কারণ ভারত বিশাল রাষ্ট্র, সারা পৃথিবী ভারতকে এখন তোয়াজ করে। 150 কোটি মানুষের বাজার, বিজ্ঞানে, শিক্ষায়, প্রযুক্তিতে, সবকিছুতে তারা
উন্নতি হচ্ছে। গুগলের, ফেসবুকের, নানান বড় বড় কোম্পানির সিইও এখন ভারত থেকে নিচ্ছে, কারণ তারা দক্ষ জনশক্তি উৎপাদনে সক্ষম হয়েছে, কিন্তু আমরা সেটা পারিনি। তাই আসুন, ভারতের সাথে রেষারেষি নয়, এই ভারতকে আমরা বন্ধুত্বের জায়গায় নিয়ে সমঝোতার ভিত্তিতে আমাদের দেশটাকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত করি এবং মানুষের জীবন উন্নয়নে ভারতের সাথে একসাথে কাজ করি। কারণ ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে রামিসা বিষয়ে যে বর্বরতা আমরা দেখলাম, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন পুরুষ হিসেবে লজ্জিত। কারণ এরকম ঘটনা পৃথিবীতে একটা ঘটতে পারে আমাদের একটা মাথায় ছিল না। মানুষ এত বর্বর হতে পারে যে একটা ছোট্ট একটা শিশুকে তারা এইভাবে মানে নরপশুর মতো নির্যাতন করে, পশুরাও এত নির্যাতন করে না, তারপর আবার তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে, এবং সেখানে তার সেই স্ত্রী আবার তাকে ঘর থেকে বের হয়ে যেতে সহযোগিতা করে। সবচাইতে বিপজ্জনক বিষয় কি জানেন? আমরা প্রথমে মনে করেছিলাম সে সাধারণ কেউ, সাধারণ মানুষ। পরে দেখি না, এই লোকটা একজন খুনি, খুনের আসামি, যাকে এই 5ই আগস্টের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই খুনিদেরকেই তো ব্যবহার করা হয়নি 5ই আগস্টে। আমার তো এগুলো সন্দেহ হয় এখন, বা তারপরে যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনি যে কথাটা বললেন যে আমার ভাবির পোলা পাটোয়ারি, নাকি পাটোয়ারি আছে একজন অনুরোধের আসরের এমপি, তার উপরে আন্ডা মারা হয়েছে, আন্ডা দিয়ে ঢিল দেওয়া না, হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এমপি হয় নাই। মির্জা আব্বাসের এলাকায় সে প্রার্থী ছিল। না, এটা নিজের তো এমপি মনে করে, এখন বড় কিছু মনে করে, যাই হোক, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। সে তো স্বঘোষিত এমপি, কারণ সে তার প্রতিদ্বন্দ্বীকে গালি দিতে 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 কোমাতে পাঠিয়ে দিচ্ছে সিঙ্গাপুরে। বিএনপির একটা মুরদ হলো না তার 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 ব্যাপারে একটা টু শব্দটি করতে। কিন্তু মির্জা আব্বাসের বিরুদ্ধে যদি তার এলাকা থেকে একটা আওয়ামী লীগের লোক টু শব্দটি করতো, তার জান নিয়ে তো টানাটানি লাগতোই। তার কারণে তার পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে যেত, তার বাড়ি ঘর ঘুরে দেওয়া হতো। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি গালি দিতে দিতে বিএনপির এত বড় নেতা, সাবেক মহাসচিব, সাবেক নেতা, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং বর্তমান এমপি, তাকে কোমাতে পাঠিয়ে দিল, টু শব্দটি করলো না। শুধু তাই না, সে শুনতেছি দেন না এবার মন্ত্রীদের তুই তাই করে বলে, নাম ধরে বলে, এবং বলে তারা মাফিয়া। তারপরও বিএনপি টু শব্দটি করে না। বুঝে উঠতে পারি না, এই দেশের মালিক, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের আইনমন্ত্রী, এই দেশের মব মিনিস্টার, এটা তো মব মিনিস্টার আসলে, কারণ আমার ভাবির পোলারা কিন্তু মিলকে জুলকে সবাই মব মিনিস্টার। এই মব মিনিস্টার তো আর এদের দেখে সম্ভবত বিএনপি ভয় পায়, তাই তারা কথা বলতে রাজি নয়। কিন্তু আমরা যদি জয় বাংলা স্লোগান দেই, বঙ্গবন্ধুর নাম নেই, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তখন তারা ঝাঁপিয়ে পড়ে, মানে পালে পালে, দলে দলে পুলিশ, আর্মি, বিডিআর সহ আসে। কিন্তু এই ভাবির পোলাকে, পাটোয়ারিকে কেন যে কিছু বলে না, আমি বুঝে উঠতে পারি না। তালমে কুস্তো কালা হায়, কিছু না কিছু তো চুক্তি এদের সাথে রয়েছে, নাহলে এই ভাবির পোলা পাটোয়ারির কত বড় হিম্মত। সে তো আমার কি বলবো আর, সে তাকে আজকারা না দিলে আমার মনে হয় পিছনে ওয়াকার, আমাদের ওয়াকার ভাই আছে না, জনগণ তো আগে বলতো, মানুষটাকে রাগ করলে, কাউকে ঘৃণা করতে বলতো ওয়াকথু, এখন তো ওয়াকথু বলে না, এখন বলে ওয়াকার থু। ওয়াকার থুর আশীর্বাদ তার উপর যে আছে এটা আমরা বুঝি, নইলে এত বড় মুরদ আমার ভাবির পোলা আর হয় নাই। ভাবির পোলা তো দূরের কথা, ভাবির পোলা, আমার ভাবি, তারপর